হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের দ্রবণ চ্যাপ্টার পড়ছিলাম। এই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি দুটো ক্লাস প্রোভাইড করেছি, যেখানে আমরা দ্রবণের সংজ্ঞা থেকে শুরু করে দ্রবণের বৈশিষ্ট্য, তিন প্রকার দ্রবণ, প্রকৃত দ্রবণ, কলিডীয় দ্রবণ এবং প্রলম্বন, প্রত্যেকটার বৈশিষ্ট্য, তাদের কণার ব্যাস, তুলনামূলক আলোচনা সবগুলো আমরা করে নিয়েছি। এবং কলয়েডের শ্রেণীবিভাগ, বিভিন্ন প্রকার কলয়েড, বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের ভিত্তিতে কলয়েডের শ্রেণীবিভাগ, ইমালশন, সল, ফোম, সমস্ত কিছু কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে নিয়েছি। আজকে গুরুত্বপূর্ণ আর কিছু টপিক আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো, ক্লাসটা শুরু করি। আজকে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা কাকে বলে, এই সংজ্ঞা কিন্তু তোমাদের সেকেন্ড টেস্টে আসে। কেমন, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা আসলে কি? কোন একটা আমি দ্রাবক নিয়েছি, কোন একটা দ্রাবক, ধরো আমি এখানে জল নিয়েছি, কেমন, এই পাত্রে আমি জল নিয়েছি। এই জলের মধ্যে আমি কি করব, লবণ মেশাবো বা নুন মেশাবো। কেমন, এই পাত্রের মধ্যে কি যোগ করব, আমি নুন মেশাবো। ওকে, এবার ধরো আমি এখানে 100 সিসি বা 100 ml জল নিয়েছিলাম। এবার লবণ আমি 1 চামচ 2 চামচ করে মিক্স করছি এবং নাড়ছি, গুলে যাচ্ছি। গুলতে গুলতে দেখা গেল হয়তো এর মধ্যে দিয়ে 3 স্পুন মানে 3 চামচ কিন্তু লবণ গুলেছে, তার থেকে বেশি গুলতে গেলে কিন্তু আর গুলছে না বা দ্রবীভূত হচ্ছে না। তাহলে কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় কোন একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে কোন দ্রাবক যতটা পরিমাণ দ্রবীভূত হতে পারে সেটাকে বলা হয় তার দ্রাব্যতা। কেমন, যতটা পরিমাণ দ্রাব, এখানে দ্রাব মানে হচ্ছে নুন, যেটা আমি দ্রবীভূত করি সেটাকে বলি দ্রাব, এবং যার মধ্যে দ্রবীভূত করি, এখানে যেমন জলের মধ্যে দ্রবীভূত করছি সেটা হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। এবার আমরা যখন এর মধ্যে দিয়ে, দ্রাবকের মধ্যে দিয়ে দ্রাবটা মেশাচ্ছি, দ্রবীভূত করছি, দ্রবীভূত হতেই থাকছে 1 চামচ 2 চামচ, মানে তখনও কিন্তু তার মধ্যে যে লিমিট রয়েছে, যতটা লবণ দ্রবীভূত হতে পারে ততটা আমি দিইনি। যখনই 3 চামচ পর্যন্ত দেওয়া হয়ে গেল, 3 স্পুন আমরা দ্রবীভূত করে দিলাম, মানে সেটা পুরো স্যাচুরেটেড হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। সম্পৃক্ত অসম্পৃক্ত আমরা বোঝাবো, আর আমাদের ক্লাস এগোবে তখন আমাদের এই জিনিসগুলো আলোচনা হবে। এখন মনে রাখো যে এর মধ্যে দিয়ে যতটা দ্রাব দ্রবীভূত হতে পারে সেটা যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো তার দ্রাব্যতা। কেমন, তাহলে কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যতটা পরিমাণ, সর্বোচ্চ যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে সেই দ্রাবের গ্রাম সংখ্যাকে আমরা বলবো তার দ্রাব্যতা। তাহলে নিচে আমরা লিখব দ্রাবকের কোন দ্রাবকের ভর আমরা নিলাম এখানে। আর এখানে সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত মানে কোন দ্রবণের মধ্য দিয়ে, দ্রবণ বলাটা ভুল, দ্রবণ তো আমরা প্রস্তুত করছি দ্রাব আর দ্রাবক মিশিয়ে। তাহলে কোন একটা দ্রাবকের মধ্যে যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করলে সেটা মানে ওটা হচ্ছে ম্যাক্সিমাম যতটা দ্রাব দ্রবীভূত হতে পারে সেটাকে, মানে ততটা যদি থাকে তাহলে তাকে আমরা বলবো সম্পৃক্ত। মানে এখানে 3 স্পুন দ্রবীভূত হতে পারে, তাহলে 3 চামচই যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত। যদি কম থাকে তাহলে সেটাকে বলবো অসম্পৃক্ত, বেশি থাকলে সেটাকে বলবো আমরা অতিপৃক্ত। সেগুলো আমরা ডিটেইলসে আরো যাব ক্লাসে, তখন কিন্তু সেগুলো আরো সহজ করে আমরা বোঝাবো। তাহলে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ইনটু দ্রাব্যতা সবসময় শতকরাতে হয়, তাহলে ইনটু 100। তাহলে কোন একটি দ্রবণের মধ্যে দ্রাবকের ভর এবং সম্পৃক্ত করার জন্য আমাদের যতটা দ্রাব লাগে সেটা লিখবো উপরে, নিয়ে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তার ওই উষ্ণতায় দ্রাব্যতা। তাহলে আমরা বারবার যখন এই যে কথাটা বলছি উষ্ণতার কথা কেন বলা হচ্ছে, দ্রাব্যতার ক্ষেত্রে উষ্ণতার কথাটা কেন বলা হচ্ছে, তার মানে হচ্ছে এখানে উষ্ণতা একটা বিশেষ ভূমিকা পালন করে। উষ্ণতা যদি পরিবর্তিত হয় তাহলে দ্রবণের যে দ্রাব্যতা, মানে কোন একটা দ্রাব, ধরো এখানে লবণের কথা বলছি, তার দ্রাব্যতা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ধরো আমি এই পরীক্ষাটি আমি উদাহরণ মানে জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল আমি ধরছি যে 30 ডিগ্রি সেলসিয়াসে হয়তো 3 চামচ নুন দ্রবীভূত হতে পারে। এবার এই উষ্ণতা 30 না হয়ে যদি 50 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে দেখা যেত যে 3 চামচেও কিন্তু সেটা সম্পৃক্ত হচ্ছে না, মানে আরো দ্রবীভূত হতে পারবে। তখন দেখা যাচ্ছে হয়তো 4 চামচ
4 চামচ বা 4.5 চামচ কিন্তু সেখানে দ্রবীভূত হচ্ছে, তাই না? ধর আমার এখানে এটা ছিল 30 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারছে, এখানে ধর আমার হয়ে যাচ্ছে 45 গ্রাম। তাহলে উষ্ণতা পাল্টে গেলে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, মানে আমি 100 গ্রাম দ্রাবক বা জল নিয়েছিলাম, সেই 100 গ্রামই রাখছি, কিন্তু দ্রাবের যে ভর সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যেহেতু আমি উষ্ণতা পাল্টে দিয়েছি। তাহলে উষ্ণতা পাল্টে দিলে কিন্তু সম্পৃক্ত করতে গেলে আলাদা আলাদা পরিমাণে দ্রাব আমাদের লাগে। তাহলে উষ্ণতা পাল্টালে যেহেতু দ্রাব্যতা পাল্টে যায়, তার জন্য দ্রাব্যতার সংজ্ঞার ক্ষেত্রে যখন আমরা দ্রাব্যতার সংজ্ঞা দেব, দ্রাব্যতার যদি আমরা সংজ্ঞা দিই, সংজ্ঞা দেওয়ার সময় আমাদের কি করতে হয়, নির্দিষ্ট উষ্ণতার কথা উল্লেখ করতে হয়, নির্দিষ্ট উষ্ণতার কথা উল্লেখ করতে হয়। ওকে, তাহলে এখানে প্রশ্ন আছে যে দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতার কথা উল্লেখ করা হয় কেন? তখন তোমরা লিখবে যে আমরা জানি যে দ্রাব্যতা কি হচ্ছে, উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা পরিবর্তিত হলে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে সেই দ্রবণটা সম্পৃক্ত হতে পারে, যদি উষ্ণতা পাল্টে যায় তাহলে সেক্ষেত্রে ওই দ্রবণটাকে সম্পৃক্ত করতে গেলে যে পরিমাণ দ্রাব লাগে সেই সংখ্যাটাও কিন্তু, মানে সেই গ্রাম সংখ্যাটা, দ্রাবের গ্রাম সংখ্যাটাও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সেই জন্য দ্রাব্যতা উল্লেখ করার ক্ষেত্রে আমাদের উষ্ণতা উল্লেখ করতে হয়, যেহেতু উষ্ণতা পাল্টে গেলে দ্রবণের, মানে কোন একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে কতটা দ্রাব দ্রবীভূত হতে পারে সেই সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, সেই দ্রাব সংখ্যাটা বা দ্রাবের গ্রাম সংখ্যাটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা উষ্ণতার এখানে উল্লেখ করি। এবার ধরো আমাদের যে নোটসটা রয়েছে, পিডিএফ নোটস আমরা যেটা পেড গ্রুপের মধ্যে পাঠাই, সেখানে একটা কোশ্চেন ছিল যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের প্রশ্নটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের, বা আমি এখানে লিখলাম NaCl এর দ্রাব্যতা 35। এর অর্থ কি? এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে। ওকে, এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসে। এর অর্থ হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা, বা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে NaCl এর দ্রাব্যতা 35। এর অর্থ হচ্ছে যদি আমরা 100 গ্রাম দ্রাবক নিই বা 100 গ্রাম জল নিই, এবং 100 গ্রাম জলে যদি আমরা NaCl বা লবণ মেশাই, তাহলে 1 গ্রাম 2 গ্রাম এরকম করতে 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 যখন 35 গ্রাম হয়ে যাবে, 35 গ্রাম হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আর এর থেকে বেশি কিন্তু দ্রবীভূত হতে পারবে না। ম্যাক্সিমাম 35 গ্রাম লবণ এর মধ্যে 100 গ্রাম জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে। কেমন? যদি 36 গ্রাম দিই তাহলে ওই 1 গ্রাম কিন্তু আবার নিচের দিকে থিতিয়ে পড়বে। তাহলে 100 গ্রাম একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে আমরা যদি নুনটা গুলতে চাই, দেখা যাবে 35 গ্রাম পর্যন্ত দ্রবীভূত হতে পারে। তাহলে এখানে সম্পৃক্ত দ্রবণে, তাহলে ওই দ্রবণটাকে সম্পৃক্ত করার জন্য কত গ্রাম NaCl বা খাদ্য লবণ লাগছে, সেটা হচ্ছে 35 গ্রাম। নিচে দ্রাবকের ভরটা আমরা বসালাম 100 গ্রাম, এখানে 100 দিয়ে গুণ করব, তাহলে আমার এখানে হচ্ছে 35, তাই না? এই জন্য দ্রাব্যতা হয়ে যাচ্ছে 35। এবং খেয়াল করো, দ্রাব্যতার ক্ষেত্রে বা সলিবিলিটির ক্ষেত্রে কিন্তু কোনো একক নেই, যেহেতু এটাও গ্রাম এটাও গ্রাম, তাহলে সমজাতীয় রাশির তুলনা যদি হয় তাহলে এককগুলো কেটে যাবে, ফলে কোনো একক কিন্তু দ্রাব্যতার ক্ষেত্রে থাকবে না। দ্রাব্যতা শুধুমাত্র একটা সংখ্যা। অনেক সময় এরকম ভাবে ছোটখাটো দিয়ে একটা প্রশ্ন, যেগুলো একদম প্রথম চ্যাপ্টারে তোমরা পরিমাপ চ্যাপ্টারে পড়েছিলে, এককবিহীন রাশি, মাত্রাবিহীন রাশি, সেখানেও থেকেও, মানে সেই জায়গাগুলো থেকেও কিন্তু ঘুরিয়ে ছোটখাটো দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে দ্রাব্যতা শুধুমাত্র সংখ্যা, এর একক থাকে না কেন? তখন তোমরা এরকম ভাবে আনসারটা লিখবে, যেহেতু সমজাতীয় রাশির তুলনা। এরপরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? দ্রাব্যতা নির্ভর করে, এক হচ্ছে দ্রাবের প্রকৃতি। দ্রাব মানে সলিউট। জলের মধ্যে আমি হয়তো নুন দ্রবীভূত করছি, বা হয়তো H2S উপর দ্রবীভূত করছি, বা আমরা হয়তো জলের মধ্যে সাপোজ চিনি দ্রবীভূত করছি, তাহলে সেইগুলো দ্রাব, মানে যেটা আমি কোন দ্রাবকের মধ্যে দ্রবীভূত করি সেটা হচ্ছে দ্রাব। তাহলে দ্রাবের প্রকৃতি, আমি এখানে নুন নিয়ে পরীক্ষা করছি, আমি যদি দ্রাবটা চেঞ্জ করে দিয়ে অন্য কোনো দ্রাব দিই, তাহলে সেখানে দ্রাব্যতা নিশ্চয়ই সেটা, মানে এখানে 30 গ্রাম হয়েছিল, 30 গ্রাম দ্রবীভূত হতে পারছিল, ফলে দ্রাব্যতা 30 হয়েছিল।
NaCl এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 35, তাই না? কিন্তু আমি যদি অন্য কোনো দ্রাব নিই, অন্য চিনি নিলাম হয়তো, বা অন্য কোনো কঠিন কোনো দ্রাব নিলাম, সেখানে হয়তো দেখা গেল সেই সংখ্যাটা পাল্টে গেল, 35 এর জায়গায় হয়তো 20 আসলো, কোনটাতে হয়তো 25 আসলো। KNO3 যদি দিই, পটাশিয়াম নাইট্রেট KNO3 যদি দিই, তাহলে সেটাও ক্ষেত্রে হয়তো দেখা গেল সেটা অন্য একটা ভ্যালু চলে আসলো। তাহলে দ্রাবের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। দ্রাব যদি পাল্টে যায় তাহলে সেখানে দ্রাব্যতাও পাল্টে যায়। ওকে, তাহলে ফার্স্ট দ্রাবের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। 2 নম্বর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতার উপর দ্রাব্যতা নির্ভর করে। কেমন বিষয়? আমরা এখানে দেখছিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন দিচ্ছিলাম তখন 30 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারছিল। উষ্ণতা যখন বাড়িয়ে দিলাম 50 করলাম, আরো বেশি দ্রবীভূত হতে পারছে। তাহলে কোন তরল দ্রাবকের মধ্যে দ্রাবের কঠিন দ্রাবের দ্রাব্যতা, তরল দ্রাবক মানে তরল জল নিয়েছে হয়তো সাপোজ, তরল দ্রাবকের মধ্যে কঠিন দ্রাবের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা যদি বাড়ানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। উষ্ণতা যদি আমরা বাড়াই সেই ক্ষেত্রে দ্রাব্যতাও কিন্তু বাড়ে, আর যদি উষ্ণতা আমরা কমাই দ্রাব্যতাও কিন্তু কমে। মানে উষ্ণতা বাড়লে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে, সম্পৃক্ত করার জন্য বেশি পরিমাণে দ্রাব আমাদের লাগে, তাহলে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে। উষ্ণতা কমালে দেখা যাচ্ছে এই উষ্ণতা যদি আরো কমে যায়, তখন 30 গ্রাম না 20 গ্রামে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণতা কমালে দ্রাবের পরিমাণ সম্পৃক্ত করার জন্য দ্রাবটার পরিমাণ কম লাগছে, মানে দ্রাব্যতা আলটিমেটলি কমে যাচ্ছে। ওকে, তাহলে এই জায়গাগুলো বেসিক জায়গাগুলো তোমরা দেখবে। তারপরে নেক্সট আমাদের আর কি কি আছে আমরা দেখব, এবং নোটসের মধ্যে যে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা যারা পেড গ্রুপে আছো তারা অবশ্যই করবে, যারা পেড গ্রুপে নেই তোমরা এখান থেকে দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন হয় কেন দেখবে। খাদ্য লবণের ক্ষেত্রে যেমন বললো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35, এর অর্থ কি? বা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে KNO3 মানে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হয়তো 44, বা যে কোনো সংখ্যা বলে দিল, এর অর্থ কি? এরকম প্রশ্ন কিন্তু আসে। এখানে দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখলাম। এবার তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। ধরো আমরা এখানে এবার হেডিং করব তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর ফার্স্ট আমরা দেখব উষ্ণতার প্রভাব। 1 নম্বরে দেখব আমরা উষ্ণতার প্রভাব। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা মানে তরলের মধ্যে, জলের মধ্যে আমি হয়তো নুন দিয়েছি, পটাশিয়াম নাইট্রেট দিয়েছি বা চিনি দিয়েছি, এরকম কঠিন জিনিস আমরা দ্রবীভূত করছি, তখন দেখা যায় উষ্ণতার প্রভাব মানে এখন আলোচনা করলাম যে সেক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কিন্তু কঠিন পদার্থের দ্রাব্যতা বাড়ে, আর উষ্ণতা কমালে কঠিন পদার্থের দ্রাব্যতা কিন্তু কমে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কেমন? তাহলে তরলে দেখা যায় সাধারণত উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। কাদের ক্ষেত্রে? যেমন NaNO3, সোডিয়াম নাইট্রেট, KNO3, পটাশিয়াম নাইট্রেট, এগুলো দেখা যাচ্ছে যে উষ্ণতা বাড়ালে এদের ক্ষেত্রে দ্রাব্যতা বাড়ে এবং উষ্ণতা কমালে দ্রাব্যতা কমে। তবে কিছু কিছু জিনিস আছে, এটা ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুন নিই, এদের ক্ষেত্রে অন্য ঘটনা ঘটে, মানে উষ্ণতা যদি বাড়ানো হয় দ্রাব্যতা কিন্তু কমে, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। জেনারেলি বা আইডিয়ালি যদি আমরা দেখি, সাধারণত যেটা হয় উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, উষ্ণতা কমালে দ্রাব্যতা কমে, যেমন সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, এগুলো হচ্ছে এক্সাম্পল। তবে কিছু কিছু পদার্থ আছে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুন যেটাকে বলি, বা ক্যালসিয়াম সালফেটটা আমরা লিখতে পারবো CaSO4 ক্যালসিয়াম সালফেট, এগুলোর ক্ষেত্রে যদি উষ্ণতা যদি বাড়ানো হয় দ্রাব্যতা কিন্তু না বেড়ে বরং কমতে থাকে। ওকে, কিছু কিছু জিনিস রয়েছে, যেমন আমরা খাদ্য লবণের কথা বলি, খাদ্য লবণের ক্ষেত্রে NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা প্রায় অপরিবর্তিত থাকে। প্রায় আমাদের এখানে কি হয়? অপরিবর্তিত থাকে, মানে আনচেঞ্জ থাকে, মানে এটা প্রায় অপরিবর্তিত। প্রায় কথাটা অবশ্যই অ্যাড করবে, কেমন? প্রায় অপরিবর্তিত থাকে।
তাহলে কিছু পদার্থের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, উষ্ণতা কমালে দ্রাব্যতা কমে। কিছু পদার্থের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে, উল্টো ঘটনা, আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে। কিছু কিছু আছে অপরিবর্তিত থাকে। আবার ভালো একটা एग्जांपल হচ্ছে গ্লোবাল লবণের ক্ষেত্রে। গ্লোবাল লবণ মানে হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 শোধক সোডিয়াম সালফেট .10H2, এখানে 10 অণু কেলাস জল থাকে। এর ক্ষেত্রে প্রথমে দ্রাব্যতা কি হয়, দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে মোটামুটি 32.4 ডিগ্রি, এটা আমরা পড়বো 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 32.4 ডিগ্রি সেলসিয়াস গ্রাফে দেখাবো। 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানে শূন্য থেকে উষ্ণতা বাড়াচ্ছ, দ্রাব্যতা বাড়ছে 10, 20, 30, 40, 30, 31, 32, 32.4 করলে তখনও কিন্তু দ্রাব্যতা বাড়ছে। এবার বিয়ন্ড যদি আমরা এই উষ্ণতায় যাই, এই উষ্ণতা থেকে বেশি উষ্ণতা যখন যাব, তারপরে পরে কি হবে, দ্রাব্যতা কিন্তু কমবে। তাহলে ব্যতিক্রান্ত একটা দ্রাব্যতা কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওকে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবে। আর চাপের প্রভাব, তরলের মধ্যে কোনো কঠিন, তরলের মধ্যে গ্যাসের কিন্তু না, তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা আমরা ভাবছি। তাহলে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে এরকম ভাবে, কিছু ক্ষেত্রে সরাসরি প্রপোর্শনাল সমানুপাতিক, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, উষ্ণতা কমালে দ্রাব্যতা কমে। এখানে উল্টো ব্যস্তানুপাতিক, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে। এখানে প্রায় অপরিবর্তিত থাকে। আর কিছু আছে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়, এখানে কিছু উষ্ণতা পর্যন্ত মানে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গ্লোবাল লবণের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, তারপরে বেশি উষ্ণতা বাড়ালে, এরপরে যদি আরো উষ্ণতা বাড়ানো হয় দ্রাব্যতা কিন্তু না বেড়ে পরে কমতে থাকে। চাপের প্রভাব, তরলে যদি তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর যদি আমরা চাপের প্রভাব দেখি, চাপের কিন্তু কোনো এখানে প্রভাব নেই। কোন তরলের মধ্যে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত হচ্ছে, ধরো আমি জলের মধ্যে পটাশিয়াম নাইট্রেট দিয়েছি, এবার চাপ যদি বাড়ায় বা কমায়, দ্রাব্যতা সেখানে কোনো পরিবর্তন দেখায় না, দ্রাব্যতা প্রায় একই থাকে। তাহলে কোনো কঠিন পদার্থ কোনো তরলে দ্রবীভূত হচ্ছে, সেখানে চাপের প্রভাব নেই, চাপ বাড়ালে বা কমালে দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না। এবার আমরা এখানে দেখব যে তরলে, এখানে যেমন দেখলাম কঠিন তরলে কঠিন পদার্থের, এবার তরলে গ্যাসের দেখবো আমরা। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর ফার্স্ট আমরা দেখব উষ্ণতার প্রভাব। ওকে, 1 মিনিট। এখানে এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তরলে গ্যাসের উপর গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। যদি আমরা ধরো জলের মধ্যে আমরা জানি অক্সিজেন যেমন দ্রবীভূত হয়, সেরকম কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়, কার্বন ডাই অক্সাইড কিন্তু জলের মধ্যে দ্রবীভূত থাকে। এবার যদি উষ্ণতা বাড়ানো হয়, উষ্ণতা বাড়ালে কিন্তু যেটুকু কার্বন ডাই অক্সাইড এর মধ্যে জলের মধ্যে দ্রবীভূত আছে, সেই কার্বন ডাই অক্সাইডটা আবার জল থেকে বেরিয়ে আসবে। তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কিন্তু না বেড়ে বরং কমে যায়। ওকে, তাহলে উষ্ণতা বাড়ালে গ্যাসের ক্ষেত্রে, তরলে গ্যাসের দ্রাব্যতা কিন্তু কমে। ওকে, আর যদি উষ্ণতা কমানো হয়, উষ্ণতা কমালে কিন্তু দ্রাব্যতা বাড়ে। কেমন, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করা যায়। বা আমরা যখন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে, কোল্ড ড্রিঙ্কসে যখন আমরা বোতল খুলি, কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে চাপের প্রভাব। ওকে, চাপের প্রভাব কি, ধরো কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ধরো এখানে মানে ছিপিটা লাগানো ছিল, ঠিক আছে, এখানে ছিপিটা আমার লাগানো ছিল, কেমন। এবার এখানে যখনই ছিপিটা খোলা হয়, ছিপিটা খোলার সঙ্গে সঙ্গে ছিপিটা আমরা ধরো রেখেছি এরকম ভাবে, এবার যেই ছিপিটা খোলা হয় তাহলে দ্রুত কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেরোতে থাকে। এটা কেন হয়, যখন ছিপিটা লাগানো থাকে তখন চাপে সেই গ্যাসটা, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এর মধ্যে দ্রবীভূত করা থাকে। কেমন, যখনই আমরা ঢাকনাটা খুলি উপরকার চাপটা মুক্ত হয়ে যায়, তাহলে চাপ কমলে যেটুকু আমরা কার্বন ডাই অক্সাইড জোর করে চাপ দিয়ে দ্রবীভূত করেছিলাম সেটা আবার বেরিয়ে আসে, মানে দ্রাব্যতা কমে যায়। তাহলে চাপের প্রভাব যদি আমরা দেখি, চাপের প্রভাব কেমন, চাপের প্রভাব, সেখানে আমরা দেখলাম যে চাপ বাড়ালে
তরলের মধ্যে কোনো গ্যাস বেশি পরিমাণে দ্রবীভূত করা যায়। চাপ বাড়িয়ে কোনো তরলের মধ্যে বেশি পরিমাণে গ্যাসকে আমরা দ্রবীভূত করতে পারি, আর চাপ কমালে দ্রবতা কমে যায়। ধরো কোনো তরলের মধ্যে যতটুকু কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হচ্ছে, যদি চাপ দিয়ে দিই আমরা আরো বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু তার মধ্যে দ্রবীভূত করতে পারবো। তাহলে চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রবতা বাড়ে, আর চাপ কমালে কিন্তু তরলের মধ্যে গ্যাসের দ্রবতা কমে। তাহলে চাপের প্রভাবটাও কিন্তু মনে রাখবে, এবং এখানে কোল্ড ড্রিঙ্কস এর যে এক্সাম্পলটা আমরা দিলাম সেই এক্সাম্পলটাও তোমরা মনে রাখবে, সেখানে কিন্তু সুবিধা হবে। এবার গ্লোবাল লবণের ক্ষেত্রে বা দ্রাব্যতা লেখো আমরা দেখব। ওকে, দ্রাব্যতা লেখো, যে জায়গাগুলো বলা হয়েছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে, এবং তোমরা চাইলে এই জায়গাগুলো অ্যাজ আ ফুট নোট হিসাবে, মানে একদম শর্ট নোট হিসাবে তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো, বা তোমাদের অ্যাডিশনাল যে কথাগুলো আমি বলছি সেগুলো কিন্তু সেখানে অ্যাড করতে পারো, তাহলে রিভিশনে তোমাদের সুবিধা হবে। আমরা এবার দেখব দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখো মানে আমরা যদি কোনো লেখো কাগজ নিই, মানে গ্রাফ পেপার নিই, কেমন লেখো কাগজ মানে গ্রাফ পেপার নিই, এবং সেই গ্রাফ পেপারের মধ্যে যদি আমরা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা একটা এক্স অক্ষ, আর উল্লম্ব ভাবে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এই এক্স অক্ষ বরাবর যদি আমরা উষ্ণতা, এদিকে যদি আমরা উষ্ণতা নিই, আর এইদিকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর যদি দ্রাব্যতা নিই, তাহলে এবার কোন একটা সার্টেন কোন একটা দ্রাব, সেটা ধরো আমরা এখানে উষ্ণতা নিচ্ছি হয়তো 0, তারপর এটা 10, তারপর এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এরকম ভাবে আসে, কেমন এটা 60, এখানেও তাই, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60। এবার ধরো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, কোন একটা দ্রাব সেটা 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 এত গ্রাম দ্রবীভূত হতে পারে, 20 ডিগ্রি সেলসিয়াসে 20, 30 ডিগ্রি সেলসিয়াস হয়তো 28, তাহলে 30 এর একটু নিচে এখানে দেব। ওকে, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয়তো আমার হয়ে যাচ্ছে 35, তাহলে 35 মানে এইখানটা, এই সোজাসুজি এইখানটা। তাহলে বিভিন্ন উষ্ণতায় যে দ্রাব্যতা পাওয়া যায় সেটাকে যদি আমরা যোগ করি, আর 0 ডিগ্রিতে হয়তো এতটা, তাহলে যোগ করলে যে আমরা রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে দ্রাব্যতা লেখো। তাহলে বিভিন্ন উষ্ণতায় কোন একটা দ্রাবের দ্রাব্যতা কত সেটা বিভিন্ন উষ্ণতায় আমরা বের করার পর যদি দ্রাব্যতা মানে লেখো চিত্রের মধ্যে আমরা পাঠাই, মানে এই যে গ্রাফ পেপারের মধ্যে যদি সেগুলো আমরা পয়েন্টগুলো বা বিন্দুগুলোকে যদি বসাই, তাহলে যে বিন্দুগুলোকে যোগ করলে যে আমরা চিত্র পাই সেটা হচ্ছে দ্রাব্যতা লেখো। ওকে, এবার আমরা বলছিলাম যে সোডিয়াম নাইট্রেট বা KNO3 পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, মানে তাদের ক্ষেত্রে দেখা যাবে এইরকম একটা গ্রাফ, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে। কিছু কিছু দেখলাম আমরা ক্যালসিয়াম সালফেট, কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাবে এরকম ঘটনা, মানে দ্রাব্যতা ছিল এতটা, হয়তো উষ্ণতা আমরা যখন বাড়াচ্ছি, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কি হবে, কমতে থাকবে। ওকে, এরকম ঘটনা কিন্তু ঘটবে। আর গ্লোবাল লবণের ক্ষেত্রে এখানে 10 অণু কেলাস জল থাকে, 10 অণু কেলাস জল কিন্তু এর মধ্যে থাকে। ওকে, এখানে বিশেষ ঘটনা লক্ষ্য করা যায়, আমরা ধরে এই জায়গা এই দুটো মুছে দিচ্ছি। ওকে, এই দুটো মুছে দিচ্ছি, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। এখানে আমাদের ধরো প্রথমে ছিল এইটা, তারপরে 10 ডিগ্রিতে হয়তো এতটা হলো, 20 ডিগ্রিতে হয়তো আমার 18 বা সামথিং কিছু হয়েছে, 30 এ হয়েছে এতটা, এরকম ভাবে হয়েছে, 32 এ আমার এতটা হয়েছে। ওকে, তারপরে উষ্ণতা কমালে আবার দ্রাব্যতা কমতে থাকে, তাহলে কি হবে, এখানে প্রথমে বাড়তে থাকবে, গ্লোবাল লবণের দ্রাব্যতা প্রথমে বাড়ে, কেমন এটা ভালোভাবে লাইনটা করবে, দ্রাব্যতা বাড়ে, তারপর উষ্ণতা কমালে আবার দ্রাব্যতা কিন্তু কমতে থাকে। ওকে, তাহলে এরকম একটা গ্রাফ হবে। যদি আরো দূরে দূরে করো এগুলো, তাহলে আরো ছবিটা সুন্দর হবে, এরকম ভাবে তোমরা ছবিটাকে দেখাতে পারবে। ওকে, এরকম ভাবে সুন্দর করে তোমরা কিন্তু ছবিটা দেখাতে পারবে। তাহলে এটা দ্রাব্যতা লেখচিত্রের সাহায্যে কিন্তু আমরা কি করব, বিভিন্ন উষ্ণতায় তাদের যে দ্রাব্যতা সেটা আমরা বসাবো, নিয়ে যে আমরা সরলরেখাটা পাচ্ছি সেটা হচ্ছে মানে তার দ্রাব্যতা লেখচিত্র। ওকে,
আর কি আছে দেখবো আমরা এখানে নোটসের মধ্যে আমাদের বলছে লাইকার অ্যামোনিয়ার বোতলে ছিপি খোলার আগে বোতলটি ঠান্ডা করা উচিত কেন। লাইকার অ্যামোনিয়া মানে হচ্ছে দেখো লাইকার অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণ, সম্পৃক্ত NH3 এর জলীয় দ্রবণকে কি বলে, লাইকার অ্যামোনিয়া বলে। ওকে, তাহলে এই লাইকার অ্যামোনিয়া সম্পৃক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে সেই জলের মধ্যে যতটা অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে ততটুকু দ্রবীভূত আছে, তার বেশিও নাই তার কমও না, এক্সাক্ট অতটা, ম্যাক্সিমাম যতটা অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে ততটুকু আছে। এবার বলছে লাইকার অ্যামোনিয়া যখন বোতলের ছিপি খুলবো তখন ঠান্ডা করে খোলা উচিত কেন। যদি ঘরের উষ্ণতায় বা একটু বেশি উষ্ণতায় খোলা হয় তাহলে কি অসুবিধা হবে। যদি বেশি উষ্ণতায় খোলা হয় আমরা জানি উষ্ণতা বাড়লে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি হয়, উষ্ণতা বাড়লে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কমে। তাহলে উষ্ণতা আমার বেশি আছে, উষ্ণতা এখন বেশি আছে, তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বাড়ালে কি হবে, কমবে। তাহলে লাইকার অ্যামোনিয়ার বোতল আছে আমার এখানে, সাপোজ এই লাইকার অ্যামোনিয়ার আমার এখানে বোতলটা আছে, এখানে ছিপিটা আছে, আমি ছিপিটা খুলে দিয়েছি। এখানে লাইকার অ্যামোনিয়াটা কি ছিল, এখানে চাপের মধ্যে যেমন ছিল প্লাস চাপে ছিল মানে কি অতিরিক্ত অ্যামোনিয়া তার মধ্যে দ্রবীভূত আছে, প্লাস উষ্ণতাও কম ছিল এতক্ষণ হয়তো, তাহলে উষ্ণতা কম ছিল প্লাস চাপটা বেশি ছিল, ফলে বেশি পরিমাণে অ্যামোনিয়া দ্রবীভূত ছিল। যখন ঢাকনাটা খোলা হচ্ছে চাপটা মুক্ত হচ্ছে, চাপ বাড়লে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি হয়, বাড়ে, আর চাপ কমলে দ্রাব্যতা কমে। তাহলে যতটুকু যে অ্যামোনিয়া গুলো ছিল দ্রবীভূত সেগুলো আবার চাপ মুক্ত হওয়ার ফলে আবার বেরিয়ে আসবে, এখান থেকে গ্যাসের আকারে বেরিয়ে আসবে, জল থেকে বাইরে বেরিয়ে আসবে। প্লাস উষ্ণতা যদি বাড়ানো হয়, উষ্ণতা যদি বেশি হয়, উষ্ণতা বাড়ালে কি হবে, দ্রাব্যতা কমবে। তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমবে মানে জল থেকে আরো কিছু অ্যামোনিয়া উপর দিকে বেরিয়ে আসবে। এবার যখনই ঢাকনাটা খুলবে তখন ছিটকে কিন্তু চোখে মুখে আসতে পারে, এবং সেখানে অ্যামোনিয়া ক্ষারীয় দ্রবণ, তাহলে সেখানে ক্ষার মানে সেখানে কিন্তু চোখের পক্ষে ক্ষতি হতে পারে। এই জন্য এটাকে ঠান্ডা করা উচিত। ঠান্ডা করলে কি হবে, যখনই তুমি এটাকে মানে কুল করবে, ঠান্ডা করলে উষ্ণতা কমাচ্ছ, উষ্ণতা কমালে দ্রাব্যতা কি হবে, বাড়বে। ব্যতিক্রম মানে এখানে উষ্ণতা বাড়াচ্ছিলাম দ্রাব্যতা কমছে, এবার উষ্ণতা কমাবো দ্রাব্যতা বাড়বে। তাহলে এই যে অতিরিক্ত অ্যামোনিয়া আবার এর মধ্যে গুলে যাবে, আবার এতক্ষণ কিছু পালাচ্ছিল এবার মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এখানে কোনো অ্যামোনিয়া গ্যাস থাকবে না, তাহলে ঢাকনা খুললে আমাদের কিন্তু অসুবিধা নেই। তাহলে বরফ শীতল করে যদি আমরা খুলি তাহলে সেটা কিন্তু বেশি সুবিধাজনক হয়, দুর্ঘটনা কিন্তু ঘটে না। ওকে, সোডা ওয়াটারের কথা বলেছি। এখানে আরেকটা জিনিস বলি, হেনরির বলে একটা সূত্র রয়েছে, হেনরির সূত্র, সেটা বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোন গ্যাসের দ্রাব্যতা ওই গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। ওকে, নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোন গ্যাসের দ্রাব্যতা, সেটা কি হচ্ছে, দ্রাব্যতাটা সেই গ্যাসের ক্ষেত্রে এটা অবশ্যই দ্রাব্যতা সেটা চাপের কিন্তু চাপের সমানুপাতিক হয়। ওকে, যারা লিখতে চাও হেনরির সূত্র তোমরা শুনে শুনে লিখে নিতে পারো যে নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোন গ্যাসের দ্রাব্যতা ওই গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। ওকে, তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। এরপর নেক্সট আমরা আর একটা বা দুটো ক্লাস প্রোভাইড করব, যেখানে আর কিছু জিনিস রয়েছে, যেমন সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ রয়েছে, এবং এখানে বীজ কেলাস কি বা কেলাস তৈরি, সেই জায়গাগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।